আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জৈব যৌগের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিষয় আর কি। তো প্রথমে আসা যাক আমাদের সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা এই বিষয়গুলো কি জিনিস আমরা একটু আলোচনা করি। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে যে হাইড্রোকার্বন গুলোতে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে অর্থাৎ একক বন্ধন আছে সেগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে। আর যেগুলোতে হচ্ছে অর্থাৎ আমাদের যে হাইড্রোকার্বন গুলোতে শুধুমাত্র এরকম কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে সেগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যেগুলোতে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা আমাদের ত্রিবন্ধন থাকবে সেগুলো হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। মানে মোট কথা হচ্ছে একক বন্ধন থাকলে সেটাই হবে সম্পৃক্ত, আর একের অধিক বন্ধন থাকলে সেটা হবে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এটা কেন এবং কিভাবে কাজ করে এই বিষয়টা একটু আলোচনা করি। তো আচ্ছা, তার আগে আরেকটা বিষয় একটু বলি যে আমাদের একক বন্ধন কোনগুলোতে থাকে। আমরা যদি অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে চিন্তা করি বা মুক্ত শিকল হাইড্রোকার্বন, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের অ্যালকেন যে যৌগগুলো আছে, হ্যাঁ, আমাদের অ্যালকেন এগুলোতে কিন্তু সবগুলোতেই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। যেমন আমি যদি ইথেনের কথা চিন্তা করি C2H6, তো সেক্ষেত্রে এটার গাঠনিক সংকেত যদি আমি দেখি তাহলে এখানে পাশাপাশি দুইটা কার্বন একক বন্ধন দিয়ে যুক্ত থাকে এবং প্রত্যেকটা কার্বনের সাথে তিনটা করে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। একইভাবে এটা দেখলাম হচ্ছে আমরা ইথেন। তো এরপরে হচ্ছে আমরা যদি প্রোপেন দেখি, প্রোপনের ক্ষেত্রে আমরা জানি যে C3H8। তো সেক্ষেত্রেও আমরা এখানে লক্ষ্য করব যে আমরা যদি দেখি এখানে তিনটা কার্বন, তার মানে তিনটা কার্বন পরস্পরের সাথে সিঙ্গেল বন্ড দিয়ে কানেক্টেড থাকবে এবং এদের সাথে সিঙ্গেল বন্ড দিয়ে হাইড্রোজেন কানেক্টেড থাকবে। তো এই হচ্ছে আমাদের এখানে টোটাল 8টা হাইড্রোজেন। তো এগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে আমাদের কি থাকবে, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে। তো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেগুলো থাকে আমরা জানি যে অ্যালিফ্যাটিক যৌগ যদি আমরা চিন্তা করি তাহলে দুই ধরনের যৌগ পাওয়া যায়। একটা হচ্ছে আমরা জানি যে অ্যালকিন, অ্যালকিন, আর আরেকটা হচ্ছে আমাদের অ্যালকাইন। তো আমরা প্রথমে আরেকটা হচ্ছে আমাদের অ্যালকাইন। তো প্রথমে আমরা অ্যালকিন নিয়ে কথা বলি। অ্যালকিনে আমরা যদি গাঠনিক সংকেত দেখি, এটা গাঠনিক সংকেত হচ্ছে CnH2n। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এখানে যেমন আমার অ্যালকেনের ক্ষেত্রে যেমন ইথেন ছিল, ইথেনে কি ছিল আমাদের C2H6 ছিল। তো এটারও কিন্তু একটা গাঠনিক সংকেত আছে। এটা গাঠনিক সংকেত হচ্ছে আমাদের CnH2n প্লাস হচ্ছে 2। ঠিক আছে, অর্থাৎ আমার এখানে যদি এন এর ভ্যালু যদি 2 হয়, যেহেতু এখানে এই যে সি এর সঙ্গে যে এন কানেক্টেড আছে, এটা এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা এখানে 2n+2 যদি বের করি, 2n+2, তো এটা হচ্ছে 2 × 2 প্লাস হচ্ছে 2, এরপর এটা হচ্ছে আমাদের 6। তো সেক্ষেত্রে কিন্তু দেখেন এই যে এন এর ভ্যালু হচ্ছে এখানে 2 বসবে, আর 2n+2 যে পার্টটা আছে এখানে হচ্ছে আমাদের 6 বসবে। তো এই জন্য কিন্তু আমাদের এটা C2H6 হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যালকেনের ক্ষেত্রে। তো এটাকে আমরা কি বলতাম, এটার নাম হচ্ছে আমরা বলতাম ইথেন। ঠিক আছে, তো অ্যালকিনের ক্ষেত্রে এই যৌগটাই যদি আমি কনসিডার করি, হ্যাঁ, মানে দই দিয়ে আর কি, তো সেক্ষেত্রে এটা আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের C2, আর এখানে 2n, অর্থাৎ এই 2 এর দ্বিগুণ হবে মানে H4। তো এটাকে আমরা বলবো এটা ছিল ইথেন, কারণ এটার যে গোত্র সেটাকে আমরা কি বলতাম, অ্যালকেন বলতাম, অ্যালকেন। তো অ্যালকেনের এই শেষের যে এনটা আছে ইথেন এর সঙ্গে যুক্ত হয়েছে, আর এখানে অ্যালকিন এর সাথে যে ইনটা আছে, তো এই ইনটা এখানে কানেক্টেড হবে আর কি। তাহলে এখানে আমরা বলতে পারি এটাকে ইথিন বলবো আর কি, এটাকে ইথিন। তো অ্যালকাইনের ক্ষেত্রেও একইভাবে আমি যদি অ্যালকাইন দেখি, তাহলে এটাকে আমি রেড মার্ক দিয়ে দেখাচ্ছি। অ্যালকাইনের ক্ষেত্রে তো এইটার একটা গাঠনিক সংকেত হচ্ছে আমাদের এরকম যে CnH2n-2। তো সেক্ষেত্রে এখানে যদি আমি খেয়াল করি এন এর ভ্যালু 2 দেই, তাহলে এটা আমার হবে C2। আর 2n বলতে বোঝায় হচ্ছে এখানে আমাদের
দুইকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে 4, 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে আমাদের কত হচ্ছে, এখানে যদি মাইনাস দিই তাহলে বিয়োগ করলে এখানে আমাদের 2 হচ্ছে আর কি। তার মানে C2H2 এটা হচ্ছে। তো এটা কিন্তু হচ্ছে অ্যালকাইন, তো অ্যালকাইন শেষে আইন আছে, এই জন্য এটার নাম হবে হচ্ছে আমাদের ইথাইন। ঠিক আছে, এটার নাম হবে ইথাইন। তো এভাবে হচ্ছে মূলত নামকরণ করা হয়, এগুলো আমরা জানি। তো আমি ওইদিকে যাচ্ছি না, আজকে আমার আলোচনার টপিক হচ্ছে সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা। তো এখানে ফিরে আসি, আমাদের ইথিনের ক্ষেত্রে ফিরে আসি। তো ইথিনে হচ্ছে আমরা যদি দেখি যে ইথিনের আমরা গাঠনিক সংকেত যদি দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে একটা, আর 4টা হাইড্রোজেন হচ্ছে দুইটা কার্বনের সাথে একক বন্ধন দিয়ে কানেক্টেড থাকে। তো এটা হচ্ছে আমাদের ইথিনের গাঠনিক সংকেত। তো একইভাবে ইথিনের পরের যৌগটাকে আমরা বলবো কি, প্রোপিন বলবো। তো আমরা যদি প্রোপিনের ক্ষেত্রে দেখি, প্রোপিনের ক্ষেত্রে এখানে 3টা কার্বন থাকবে, 3টা কার্বন। তো আমি এই কার্বনটাতে দ্বিবন্ধন দিলাম। তো এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা কার্বনের সাথে, তাহলে এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে আমাদের সরি, এখানে আমাদের একটাই থাকবে, আর এখানে হচ্ছে 2টা। তো তাহলে এখানে কয়টা হাইড্রোজেন হচ্ছে, 3টা। তো এটা কত হচ্ছে, তাহলে দেখেন 3টা কার্বন আর হচ্ছে 6টা হাইড্রোজেন, তাহলে এটাকে আমরা বলতে পারি C3H6। তো এটা কিন্তু ফর্মুলা থেকেও লেখা যায়, কারণ ফর্মুলাতে দেখেন CnH2n। সো এইখান থেকে আমরা যদি এন এর ভ্যালু 3 ইউজ করি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি C3H6। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যালকিন আছে, অ্যালকিনে কি থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এদের গাঠনিক সংকেত থেকে দেখতে পাওয়া যায় এটা। তো একইভাবে আমি যদি অ্যালকাইন খেয়াল করি, তো অ্যালকাইনের ক্ষেত্রে আমি দেখব, অ্যালকাইনের ক্ষেত্রে আমি এখানে যদি দেখি যে, সে ফার্স্টে আমার হচ্ছে ইথাইন নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে C2H2। তো এইটার যদি গাঠনিক সংকেত দেখি, তাহলে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, এবং পাশাপাশি দুইটা দুইটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড দিয়ে কানেক্টেড থাকবে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় একটু বলি, যে এই যে আমাদের এই একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, হ্যাঁ, তো এবং একটু আগে আমি যে বলতেছিলাম যে এখানে একটা বিষয়, এই যে যেমন এখানে একটা হাইড্রোজেন হবে না, এটা আমি বলতেছিলাম। তো এই বিষয়গুলো কেন, এগুলোকে আমরা বুঝি। তো এটা একটু বলি। এটা হচ্ছে যে আমরা জানি যে এই কার্বনের যোজ্যতা কত বা ভ্যালেন্সি কত, এটা ভ্যালেন্সি হচ্ছে 4। ঠিক আছে, তো এইটা 4টা, এই জন্য কার্বন থেকে দেখেন 4টা হাত বের হয়েছে আর কি। হ্যাঁ, তো 4টা হাত দিয়ে সে 4টা অন্য কোনো অণু বা অন্য কোনো আমাদের অণুকে সে ধরতে পারবে আর কি। যেমন এখানে হচ্ছে আমাদের কি, সে 4টা হাত দিয়ে, 3টা দিয়ে সে 3টা হাইড্রোজেনকে ধরছে, আর একটা দিয়ে কার্বনকে ধরছে আর কি, এভাবে। এখানে এই কার্বনের ক্ষেত্রে দেখেন এরও 4টা হবে। তো এইদিকে একটা, এইদিকে 2টা, 3টা, উপরের দিকে একটা হাইড্রোজেন, 4টা হয়ে গেছে। এই জন্য আমি নিচে কিন্তু দেইনি, 5টা কিন্তু হবে না। হ্যাঁ, সর্বোচ্চ 4টা। আর হাইড্রোজেনের যোজনী কত বা যোজ্যতা কত, 1। তো এই জন্য হাইড্রোজেন থেকে দেখেন, প্রত্যেকটা হাইড্রোজেন থেকে শুধুমাত্র একটা করে হাতই বের হয়েছে আর কি, বা একটা করে বন্ডে বের বের হয়েছে। সো এই জন্য আর কি এখানেও আমাদের ইথাইনের ক্ষেত্রেও সেম। তাহলে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে দেখেন, এই কার্বনের 3টা হাত বা 3টা বন্ড এইদিকে, আর একটা বন্ড হচ্ছে হাইড্রোজেনের সাথে, তো 4টা বন্ড হয়ে গেছে। আর হাইড্রোজেনের যেহেতু একটা বন্ড পসিবল, কারণ হচ্ছে তার যোজনী 1, সো সে একটা বন্ড দিয়ে কার্বনের সঙ্গে কানেক্টেড। তো এটা, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালকাইন এবং অ্যালকিনে হচ্ছে আমাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে। কাজে এই দুইটা যৌগ হচ্ছে আমাদের অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ, বা ইংরেজিতে এটাকে বলা হয় আনস্যাচুরেটেড কম্পাউন্ড বলে আর কি, আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আর আমাদের হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, এই জন্য আমরা ওইটাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলে থাকি আর কি। এখন এই যে অসম্পৃক্ত সম্পৃক্ত এই কথাগুলো কেন হয়, মানে এই নামগুলো কোথা থেকে আসলো, মানে কেন আমরা ত্রিবন্ধন থাকলে সেটাকে আহ অসম্পৃক্ত বলতেছি, আর কেন সিঙ্গেল বন্ড থাকলে আমরা সেটাকে সম্পৃক্ত বলতেছি। তো এইটা বুঝতে গেলে এটার ব্যাকগ্রাউন্ডে একটু হচ্ছে আমাদের আর একটু পিছনে যাইতে হবে। সেটা হচ্ছে যে আমাদের হাইব্রিডাইজেশন নামে একটা ওয়ার্ড আছে, হাইব্রিডাইজেশন নামে একটা ওয়ার্ড আছে। তো বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে আমাদের সংকরায়ন বলে আর কি।
সংকরণ বলে, অথবা হচ্ছে কোথাও সংকরায়নও বলা হয় আর কি। তো এই সংকরণ বা সংকরণটা কি জিনিস, এটা একটু আলোচনা করি। আমরা জানি যে আমাদের যে কার্বন যে মৌলটা আছে, এই কার্বনের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 6। পারমাণবিক সংখ্যা 6 অর্থ হচ্ছে, আমরা যদি এই কার্বনের অ্যাটমিক মডেলটা এখানে দেখি, আমরা জানি যে সেন্টারে নিউক্লিয়াস থাকবে এবং এর বাইরে হচ্ছে কক্ষপথ থাকে। তো কক্ষপথে ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশনটা বা ইলেকট্রনের বন্টনটা, এটা কিভাবে হয়? আমরা জানি যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ এখানে 2টা ইলেকট্রন থাকতে পারে, আর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। সো এখানে আমার যেহেতু 6টা, কাজে প্রথমে 2টা থাকবে, পরে হচ্ছে কয়টা থাকবে? 4টা। তো আমি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা দিলাম আর কি। ঠিক আছে, এভাবে। তো এই হচ্ছে আমাদের 2 এবং 4। আর সেন্টারে কি থাকে? এখানে নিউক্লিয়াস থাকে। তো নিউক্লিয়াসে আমরা কি জানি? নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে আমাদের প্রোটন থাকে এবং আমাদের হচ্ছে নিউট্রন থাকে। ঠিক আছে, এটাই আর কি। তো এখানে আমরা কার্বনের ক্ষেত্রে আহ এখানে কক্ষপথের স্বাভাবিক অবস্থায় বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে, সেন্টারে ততগুলো প্রোটন থাকে আর কি। তো কাজেই এখানে প্রোটন থাকবে হচ্ছে আমাদের 6টা, এবং বাইরে যেহেতু ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন হচ্ছে আমাদের 6টা আছে। আর নিউট্রন, নিউট্রন এখানে হচ্ছে আমাদের কার্বনের ক্ষেত্রে নিউট্রন থাকে 6টা। আর আমরা আবার জানি যে এই প্রোটন এবং নিউট্রনের যে টোটাল সামেশনটা, এটাই হচ্ছে তার পারমাণবিক ভর। কোন একটা মৌলের ক্ষেত্রে এটাই তার পারমাণবিক ভর হয়। সো এই ক্ষেত্রে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। এটা আমরা জানি। তো যাই হোক, এখন আমরা এখানে আসি যে এই কার্বনের যে 6টা ইলেকট্রন আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ইলেকট্রন গুলা আমরা যদি এর অ্যাটমিক মডেলটা একটু এসপিডিএফ অরবিটাল দিয়ে কনসিডার করি, তাহলে কিভাবে এটার ইলেকট্রন বিন্যাস করা যায় সেটা একটু আমরা দেখে আসি। তো প্রথমে কার্বন, কার্বনকে আমরা যদি এভাবে লিখি, তাহলে প্রথম এস, এস অরবিটালে হচ্ছে 2টা ইলেকট্রন থাকবে, 1s2। তারপর হচ্ছে পরের এস অরবিটালে 2টা ইলেকট্রন, তারপর হচ্ছে 2p2। এই হচ্ছে টোটাল 6টা ইলেকট্রন। তো এই আমরা জানি এই পি অরবিটালের হচ্ছে 3টা সাব অরবিটাল আছে। এগুলোকে নর্মালি বলা হয় হচ্ছে আমাদের পিএক্স, তারপর হচ্ছে পিওয়াই, এরপর হচ্ছে পিজেড। তো এবং আমরা জানি যে এই পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। অর্থাৎ পি তে সর্বোচ্চ P6 পর্যন্ত থাকতে পারে। তার মানে এখানে আরো কয়টা ঘাটতি আছে? আরো 4টা ঘাটতি আছে। তো যাই হোক, এই 6টা ইলেকট্রন, এই যে আমাদের 3টা সাব অরবিটাল আছে, এগুলোর মধ্যে কিভাবে বর্জিত থাকে সেটা একটু দেখাই। সেগুলো হচ্ছে, আমরা যদি এটা একটা এভাবে ব্লক ডায়াগ্রাম কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটাকে আমি যদি বলি পিএক্স, এরপরটাকে যদি বলি পিওয়াই, এরপর পিজেড বলি, তাহলে এখানে হচ্ছে প্রথমে ইলেকট্রন গুলো একমুখী স্পিনে প্রবেশ করে, এরপর হচ্ছে বিপরীতমুখী স্পিনে আসে আর কি। অর্থাৎ এই পিএক্স, পিএক্স এ হচ্ছে 2টা ইলেকট্রন থাকবে, পিওয়াই এ 2টা ইলেকট্রন থাকবে, তারপর পিজেড এ 2টা ইলেকট্রন থাকবে। এই হচ্ছে টোটাল 6টা ইলেকট্রন যেটা পি তে থাকতে পারে আর কি। তো এখন আমরা আসি প্রথমে যেটা বলতেছিলাম, প্রথম কথাটা, যে এখানে ইলেকট্রন গুলো প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, মানে একই ডিরেকশনে থাকবে তাদের স্পিন। স্পিন বলতে বোঝায় কি? স্পিন বলতে বোঝায় ঘূর্ণন। ঠিক আছে, স্পিন বলতে বোঝায় ঘূর্ণন। অর্থাৎ ইলেকট্রন গুলো, এখানে ঘূর্ণনটা কিভাবে আমরা ডিফাইন করব? এটাকে হচ্ছে, এটা আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, দুই ভাবে। তো এটা হইতে পারে ক্লকওয়াইজ, আবার হইতে পারে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তো দুই ভাবে হইতে পারে। তো ধরে নিচ্ছি যে প্রথমে ক্লকওয়াইজ ডিরেকশনে ইলেকট্রন গুলো প্রবেশ করতেছে, এরপরে হচ্ছে এটা ফিল আপ হওয়ার পরে তারপর আবার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এসে বাকিটা ফিল আপ করে দিবে আর কি। তো এখন আমরা এখানে যদি এই যে পি তে 2 দেখাচ্ছি, তো এটা যদি পি তে না দেখিয়ে আমি সাব অরবিটাল গুলো দেখাই, তাহলে আমি কি দেখাতে পারবো? দেখেন, 2টা ইলেকট্রন। তার মানে প্রথমটা যাবে, প্রথমে একটা একটা করে যাবে, আমি বলছি। তাহলে প্রথমে একটা পি এক্স তে চলে যাবে, তারপরে আবার একটা পি ওয়াই তে চলে যাবে। সো তাহলে আমি এটাকে এভাবে যদি একটু লিখি, এখন আমি যদি কার্বনের, তাহলে কার্বন ইলেকট্রন বিন্যাস লিখবো 1s2, তারপর হচ্ছে 2s2, 2p(x1), তারপর হচ্ছে 2p(y1), এরপর হচ্ছে 2p(z0).
কারণ কার্বনের পি অরবিটালে শুধু দুইটা ইলেকট্রন আছে, সো জেড এর কিছু যাবে না। এখন আমাদের এই যে দুই, ঠিক আছে, এই যে দুই, দুইকে বলা হয় আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা চার প্রকার আর কি। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এন এর ভ্যালু হচ্ছে এখানে চার। অর্থাৎ এখানে আমাদের মানে দ্বিতীয় শক্তি স্তর বোঝাচ্ছে আর কি। তো যেহেতু এই দুইটা অরবিটাল মানে এস এবং পি অরবিটাল এখানে দুইটাই হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে আছে, কাজেই এই দুইটার শক্তি এখানে হচ্ছে আমাদের কি মানে এই দুইটাই হচ্ছে সমশক্তি। মানে কি বলবো যে একই একই অরবিটে, অর্থাৎ হচ্ছে আমাদের প্রধান কর্ম সংখ্যা দুই মানে কি দ্বিতীয় শক্তি স্তরে এই দুইটা অরবিটাল আছে আর কি, একটা এস অরবিটাল একটা পি অরবিটাল। তো এখন আমি যেটা করতে পারি এখানে, আমরা যদি যখন কোন একটা মৌল বিক্রিয়া করে, হ্যাঁ, তখন হচ্ছে সেটা উত্তেজিত মানে এক্সাইটেড অবস্থায় থাকে আর কি। তো আমি যদি কার্বনটাকে এখানে এক্সাইটেড করে দিই, এক্সাইটেড করা মানে এখানে ইলেকট্রন গুলাতে এখানে একটা এক্সট্রা এনার্জি প্রোভাইড করা। তখন হচ্ছে ইলেকট্রন গুলো কি হয়, দেখেন এখানে হচ্ছে 1s2, তারপর হচ্ছে 2s, এখানে 1। এই এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এই পি অরবিটালে চলে যাবে, যে এটাকে ফিল আপ করে দিবে। তাহলে এটা হচ্ছে 2s1 হয়ে যায়, এটা হচ্ছে আমাদের 2p(x1) হয়ে যায়, এরপর হচ্ছে আমাদের 2p(y1), এরপর হচ্ছে আমাদের 2p(z1). তাহলে হচ্ছে এখানে আমাদের কয়টা ইলেকট্রন হচ্ছে টোটাল, দেখেন আমাদের দ্বিতীয় শক্তি স্তরে চারটা ইলেকট্রন হচ্ছে এবং চারটা বিজোড় অবস্থায় আছে। এই বিজোড় অবস্থাটাকে এখানে আরেকটা সুন্দর শব্দ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে অযুগ্ম অবস্থায় আছে। ঠিক আছে, অযুগ্ম। অযুগ্ম মানে হচ্ছে এরা আলাদা অবস্থায় আছে, সিঙ্গেল অবস্থায় আছে আর কি, মানে যুগল নেই আর কি, সহজ কথায়। আচ্ছা, এখন এই যে চারটা অরবিটাল, এই আমাদের হচ্ছে মানে চারটা সাব অরবিটাল কি, একটা একটা হচ্ছে এস, তারপর হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে। এখন এরা হচ্ছে কি করবে, এরাই হচ্ছে আমাদের মানে কার্বনটা এই অবস্থায় উত্তেজিত অবস্থায় নর্মালি এই যৌগগুলো গঠন করে। এই হাইড্রোকার্বন গুলো ফর্মেশনের সময় এরকম উত্তেজিত অবস্থায় থাকে। এখন এই যে চারটা অরবিটাল আমি এখানে দেখলাম, তো চারটার যদিও বা হচ্ছে এদের প্রধান শক্তি স্তর সেম, মানে এখানে কত, টু, এন এর ভ্যালু কত, টু, এখানেও এন এর ভ্যালু হচ্ছে আমাদের টু, ঠিক আছে। তো এন এর ভ্যালু টু, কিন্তু আমি যদি এখানে আমি বলছি কি চারটা প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে, তার মধ্যে প্রথমটাকে বলা, সরি, চারটা কোয়ান্টাম সংখ্যা আছে, তার মধ্যে প্রথমটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরটাকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এবং তারপরটাকে বলা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এরপর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা আর কি। অর্থাৎ এগুলোকে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের এন কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর এল, এরপর হচ্ছে আমাদের এম, তারপর আরেকটা আছে যেটাকে আমরা বলে থাকি এস। এস তে বোঝায় স্পিন। স্পিন হচ্ছে দুই ধরনের হয়, একটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হইতে পারে, তো এই জন্য হচ্ছে এটাকে প্লাস হাফ এবং অথবা হচ্ছে মাইনাস হাফ দিয়ে প্রকাশ করা হয়। তারপর এন এর ভ্যালুটা কিভাবে, এন এর ভ্যালুটা আসে হচ্ছে আমাদের কি অরবিট থেকে। সে আমাদের এন এর ভ্যালু যত, যেমন হচ্ছে আমি যদি বলি যে একটা কক্ষপথ আছে, তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 1 হবে, দুইটা কক্ষপথ থাকলে এন এর ভ্যালু 2 হবে আর কি, এভাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর বাইরের যে কক্ষপথটা সেটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 2। এন এর ভ্যালু যদি 2 হয়, আচ্ছা, তো এখন এল এর ভ্যালু কত হয়, এল এর ভ্যালুটা হয় হচ্ছে নর্মালি n-1। ঠিক আছে, n-1, অর্থাৎ তাহলে এল এর ভ্যালু কত হবে, এখানে এল এর ভ্যালুটা হচ্ছে সর্বোচ্চ 1 হইতে পারে। তো এন এর ভ্যালু 2 মানে কি, এখানে দুইটা কক্ষপথ রয়েছে, একটা হচ্ছে n=1 আর একটা কিন্তু n=2। তো টু, এক ছাড়া কিন্তু টু তে যাইতে পারবে না, তাই না? প্রথমে নিউক্লিয়াস থাকে, তারপর একটা কক্ষপথ থাকে, তারপর আরেকটা আর কি। তো এই জন্য এল এর ভ্যালুটা হচ্ছে প্রথম কক্ষপথের জন্য 0, পরেরটার জন্য হচ্ছে 1। এখন আসা যাক আমাদের এই যে পি যেটা, হ্যাঁ, তো এল এর ভ্যালুটা দেখে আমরা কিন্তু কি বের করতে পারি, অরবিটাল বের করতে পারি। তো এল এর ভ্যালু যদি হচ্ছে 0 হয়, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে এস অরবিটাল। এল এর ভ্যালু যদি হচ্ছে 1 হয়, তাহলে 1 হয়, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে পি অরবিটাল। আর এল এর ভ্যালু যদি হচ্ছে আমাদের 2 হয়, তাহলে আমরা বলবো হচ্ছে ডি অরবিটাল। এবং এল এর ভ্যালু যদি হচ্ছে আমাদের 3 হয়, তাহলে আমরা বলবো এফ অরবিটাল। তো এই চারটা অরবিটাল, চারটার মধ্যে এখানে দুইটা দেখা যাচ্ছে, তো দুইটা হচ্ছে কি একটা এস একটা পি। তো এস এর জন্য হচ্ছে আমরা দেখতেছি যে এল এর ভ্যালু কত, 0, আর পি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে। আবার আমরা জানি যে কোনো একটা অরবিটালের
যদি আমরা শক্তি বের করতে যাই, এনার্জি, শক্তি যদি বের করতে যাই, তো শক্তি বের করতে গেলে সেটা হচ্ছে আমরা বের করি এভাবে, N+L, এইটার ভ্যালু দিয়ে আর কি। তো N+L এর ভ্যালু যার যত বেশি তার শক্তি তত বেশি। এখন আমি যদি একটু খেয়াল করি যে কার্বনের ক্ষেত্রে আমরা এখানে দেখতেছিলাম কি যে 1s2, তারপর হচ্ছে 2s1, 2px1, 2py1, তারপর হচ্ছে 2pz1। তো টু এস যদি কনসিডার করি, 2s, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের শক্তি কত হবে? 2 এর ক্ষেত্রে এখানে আমরা দেখতেছি যে n এর ভ্যালু কত, 2। তারপর এল এর ভ্যালু, এস এর ক্ষেত্রে আমরা জানি যে এল এর ভ্যালু কত, 0। এই যে একটু আগে বলছি যে L=0 হলে এস অরবিটাল, এই যে এখানে L=0 হলে এস অরবিটাল। সো তার মানে এখানে হচ্ছে আমাদের টোটাল শক্তি কত, 2+0 কত, 2। আর আমি যদি 2p কনসিডার করি, 2p করলে এখানে হচ্ছে আমাদের n এর ভ্যালু হচ্ছে 2 আর p এর ভ্যালু কত, 1, তার মানে 3। সো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে শক্তি সেম না, ঠিক আছে? তো শক্তি যদি সেম না হয় তাহলে কিন্তু এই যে শেষের যে আমাদের যেটা আমরা দেখতেছি যে আমাদের সর্বশেষ কক্ষপথে যে অরবিটাল গুলো আছে আর কি, তো এরা হচ্ছে কি করে, এই জন্য হচ্ছে মানে শক্তি সেম না হলে এরা নিজেদের মধ্যে একটা মিথস্ক্রিয়া করে ফেলে আর কি। মিথস্ক্রিয়া করার কারণে যেটা হয় সেটা হচ্ছে তারা সমশক্তির কিছু অরবিটাল তৈরি করে, যে অরবিটাল গুলো বিক্রিয়ায় কাজে লাগে আর কি। তো ওই পদ্ধতিটাকে বলা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে আর কি। তো আমরা এখন সেটা একটু দেখি যে এখানে যে আমাদের এই যে পি অরবিটাল গুলো আছে, তো পি অরবিটাল হচ্ছে তিনটা। পি অরবিটাল গুলো শেপ কেমন? পি অরবিটাল গুলো শেপ হচ্ছে আমরা জানি যে ডাম্বেল আকৃতির। ডাম্বেল বলতে আমরা ডাম্বেল কোথায় ইউজ করি, আমরা নর্মালি আমরা জিম করার ক্ষেত্রে ডাম্বেল ব্যবহার করে থাকি। তো পি অরবিটালের শেপটা হচ্ছে এরকম। আর এস অরবিটালের শেপ হচ্ছে কি, স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল বলতে হচ্ছে আমরা সহজ কথা ফুটবলের মতো দেখতে আর কি, বা গোলক, গোলক আকৃতির, স্ফেয়ার যেটাকে আমরা বলি। তো পি এর হচ্ছে চারটা অরবিটাল, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। অর্থাৎ আমরা জানি যে যদি এভাবে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করি যে একটা এক্স, এদিকে ওয়াই, আর একটা হচ্ছে এদিকে জেড। তো এভাবে পি অরবিটালটা অবস্থান করবে। সে আমাদের ওয়াই এক্সিস বরাবর একটা থাকবে, তারপর হচ্ছে আমাদের এক্স এক্সিস বরাবর একটা থাকবে, তারপর হচ্ছে আমরা যদি জেড এক্সিস বরাবর বলি তাহলে এই এক্সিস বরাবর একটা থাকবে। এবং এক্স ওয়াই জেড যেমন তিনটা একটা একটা সাথে লম্ব, এখানেও কিন্তু তিনটা একটা একটা সাথে লম্ব ভাবে থাকবে। আর এস অরবিটালটা হচ্ছে গোলক, এটা আমাদের সেন্টারে থাকবে এটি। তো এখানে এই যে হাইব্রিডাইজেশন বা সংকরণের কথা বললাম, এই হাইব্রিডাইজেশন বা সংকরণটা হচ্ছে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন হচ্ছে আমাদের যদি একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটালের যদি পরস্পর মিথস্ক্রিয়া হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাদের যে সংকরণটা হয় সেটাকে আমরা বলি এসপি। এরপর একটা এস এবং একটা দুইটা পি অরবিটাল যদি হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে sp2। এরপর একটা এস এবং তিনটা পি অরবিটাল যদি মিথস্ক্রিয়া হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি sp3। তো এরকম বিভিন্ন রকম সংকরণ হইতে পারে। তো তাহলে আমরা এখানে দেখতেছি কি যে আমাদের কার্বনের ক্ষেত্রে 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, এই যে সর্বশেষ শক্তি স্তরে যে আমাদের চারটা অযুগ্ম ইলেকট্রন আছে, এগুলোর মধ্যে যদি একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটালের মিথস্ক্রিয়া হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো যে এসপি সংকরণ বলবো। সেক্ষেত্রে আমাদের আচ্ছা, মিথস্ক্রিয়াটা হয়ে কি হয়? এখানে আমরা একটু আগে দেখতে পেলাম যে আমাদের এখানে এনার্জি গুলো কিন্তু ডিফারেন্ট, তাই না? তো মিথস্ক্রিয়া হয়ে যেটা হয় যে আমাদের এই ডিফারেন্ট এনার্জি থেকে সিমিলার এনার্জিতে কনভার্ট হয়, অর্থাৎ আমাদের আহ অ- মানে অভিন্ন শক্তির আমাদের অরবিটাল তৈরি হয় আর কি, বা সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হয়। তো এই পদ্ধতিটাই কিন্তু হাইব্রিডাইজেশন। মানে হাইব্রিডাইজেশনে যেটা হয় যে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে, সম শক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে। তো এটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশনের কাজ। তো সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোকে, এগুলোকে নর্মালি হচ্ছে আমাদের একটা গ্রিক লেটার সাই দিয়ে প্রকাশ করা হয়। সাইটা দেখতে কেমন? এটা হচ্ছে অনেকটা ওই যে আমাদের ত্রিশূলের মতো, হ্যাঁ, সাই। তো তাহলে আমরা যদি এটা, সে আমি যদি বলি এসপি সংকরণ হচ্ছে,
তাহলে এটাকে আমি কিভাবে ডিফাইন করব? এটাকে আমি ডিফাইন করবো এভাবে, যে এখানে আমাদের 1s2, তারপর হচ্ছে আমাদের 2 psi 1, তারপর হচ্ছে 2 psi 1, এরপর হচ্ছে 2p y1, এরপর হচ্ছে 2p z1। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের এসপি সংকরণে কি, এই যে একটা এস ছিল এবং একটা মানে 2s ছিল সেই এসটা, আর এখানে যে 2px ছিল সেই px টা আর কি, এই দুইটা কিন্তু একসাথে মিথস্ক্রিয়া করে দুইটা সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করছে, এবং এই দুইটার শক্তি কিন্তু সেম। এই অরবিটাল দুইটাকে বলা হয় হচ্ছে আমাদের সমশক্তি সম্পন্ন অরবিটাল, এবং এই অরবিটাল দুইটা হচ্ছে আমাদের সংকরিত অরবিটাল। এবং এই অরবিটাল দুইটা হচ্ছে আমাদের অসংকরিত অরবিটাল। তো যে যৌগে আমাদের এরকম কার্বনের অসংকরিত অরবিটাল থাকে সেই যৌগগুলোকে বলা হয় হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। আর যে যৌগে আমাদের কার্বনের সবগুলো, এই যে সবগুলো অরবিটাল সংকরিত অবস্থায় থাকে সেগুলোকে বলা হচ্ছে আমাদের সম্পৃক্ত। যেমন আমি যদি sp3 দেখি তাহলে যেটা হবে যে 1s2, দেখেন একটা এস এবং তিনটা পি একসাথে আমাদের কি হয়, সংকরণ হয়, তাহলে সেটাকে আমি বলবো sp3। অর্থাৎ এখানে আমাদের তখন হবে 2 psi 1, 2 psi 1, psi 1, 2 psi 1। এখানে দেখেন সবগুলো হচ্ছে সাইতে কনভার্ট হয়ে গেছে এবং সবগুলোর আগে হচ্ছে 2 আছে। তো এখানে সবগুলো শক্তি সেম, মানে সমশক্তি সম্পন্ন চারটা অরবিটাল এখানে তৈরি হয়েছে। তো আশা করি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি জিনিস সেটা আমরা এখন বুঝতে পারবো আর কি। তো আমাদের অ্যালকেন গুলোর ক্ষেত্রে দেখা যায় যে কার্বনের sp3 সংকরণ হয়, এবং অ্যালকিনের ক্ষেত্রে হয় sp2। এটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে। আর অ্যালকাইনের ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের sp, এটা হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে।